আমি দেখেছি যারা আত্মহত্যা করে তার মধ্যে আবার দুটো শ্রেণী আছে। একদল আছে একটা স্পার্ক মোমেন্ট, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে। আবার আরেকদল আছে দীর্ঘদিন যাবত মৃত্যু অবিশ্বাস মনের মধ্যে লালন করে। কাদম্বরী যিনি কিন্তু গাইছিলেন তিনি কিন্তু একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন, এবং প্রথম যখন আত্মহত্যার চেষ্টা করেন রবীন্দ্রনাথ সেটা নিয়ে কবিতাও লেখেন। আমি জানি না যদি কেন ওরকম ভাবে লিখলেন লেখাটা আপনার সময় আমি সেটা লিখেছিলাম যে ফরেস্ট যে কবিতা ছিল সেরকম তার আত্মহত্যা বলে একটা কবিতা লিখেছিলেন। প্রথমবার যখন সুইসাইড করার চেষ্টা করেন তার মধ্যে জ্যোতি শব্দটা 4 বার ব্যবহার করেছে। এবং এমন নয় যে হঠাৎ জ্যোতিরিন্দ্রনাথের কারণে এটা রবীন্দ্রনাথ জানতেন, তার কারণেই এটা খুব আজকালকার এবং একটা খুব খারাপ। আমি ভবিষ্যৎকালে বেশি করে লেখার একটা ভাবছিলাম যে এইভাবে আক্রমণ করা ঠিক না। কারণ কিন্তু ওই রাত্রিতে ঘোড়াবাজি পাহাড়ে চলে গেছিলেন, তো ওই ঘোড়াবাজি মানে তারা বলতে শুরু করলো উনি বিবাহী হয়ে চলে গেছিলেন যে আর ফিরে আসেন কি, রবীন্দ্রনাথের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এইগুলো কিন্তু জানেন তো এক ধরনের অজ্ঞতা বলছি এই কারণে ওদের একটা পারিবারিক খাতা ছিল সেই খাতা প্রত্যেক দিন যার যা ইচ্ছে পরিবার বন্ধু বান্ধব তারা ওখানে লিখে রাখতে পারত। সেই খাতাটা এবার এখন আবার প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ বিভিন্ন সময় হয়তো রবীন্দ্রনাথ একটা কমেন্ট করেছে, তারপরে জ্যোতিরিন্দ্রনাথ একটা কমেন্ট করেছে, বিভিন্ন সময় ছবি তুলেছে, ছবি লিখেছেন। আবার তারা বলে তারপরে আর তিনি কখনো শান্তি দিলেন। এটা যে কত মিথ্যে, এমনকি ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অজস্র প্রায় 1700 ছবি এঁকেছেন। ছবির মৃত্যুর কিছুদিন আগে যখন উনি শান্তিনিকেতনে 7 সালে গেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, তখন ছবি কিন্তু এঁকেছিলেন, সে ছবি কিন্তু আছে। 85 সালে আত্মহত্যা করেছিলেন আর 7 সালের ছবি। আর রবীন্দ্রনাথের তো বিভিন্ন বয়সী যে রবীন্দ্রনাথের মুখাবয়বের যে ছবি তিনি এঁকেছে সে তো একটা লিস্টি আছে, পর্যন্ত সেটা দিকে খুব উচ্চ ছিল। বইও ওখানে ইংল্যান্ডে প্রকাশ করে। তো আমি ভবিষ্যৎকালে এটা খুব বেশি লিখি, কারণ লিখি এই কারণে অত্যন্ত যোগ্য একজন মানুষ, শ্রদ্ধেয় একজন লেখক। তিনি তার সংঘর্ষের জার্নাল সেখানে এরা অল্পের মধ্যে এটাকে গুছিয়ে দিয়েছে। আমি সেটা একটু করে সেটা যেহেতু আমাদের আলোচনার প্রসঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ হঠাৎ শিরোনামে প্রবীণভাবে জানিয়েছেন, কিছুদিন পরে একটা ধারণা অন্যায়ের মতো প্রশ্রয় পাচ্ছে যে কাদম্বরী দেবীর মৃত্যুর পরই বিবাহিত হয়ে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। এমনকি রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগ হয়ে গিয়েছিল শূন্য অথবা ক্ষীণ। প্রমাণ হিসেবে কখনো বা বলা হয় রবীন্দ্রনাথ যাননি কখনো রাত্রিতে, ঘোড়াবাজি পাহাড়ে জ্যোতিরিন্দ্রনাথ আসেনি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। কিন্তু এসব সরলীকরণ কত ভয়াবহ। জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে তার নির্জন আশ্রয়ে উদযাপন করেছেন ঠিকই, তবে সে হলো পারিবারিক দুর্যোগের 2 দশক পরের কথা। ওই 2 দশক তো পূর্ণ হয়ে আছে ছবি আঁকায়, গানের চর্চায়, সংগীত পত্রিকায় প্রকাশে বা সংগীত সংস্কার প্রতিষ্ঠায়, অনুবাদে প্রবন্ধে। আর অনেকটাই গেল রবীন্দ্রনাথের সঙ্গে সাহচর্য। তাদের যে পারিবারিক খাতাটি ছিল সকলের সব কিছু নির্ভর বা মন্তব্য করা প্রকার অবাধ নির্ভর। সেখানে 1888 সালে 16ই নভেম্বর জ্যোতিরিন্দ্রনাথ লিখেছিলেন সিভিকের আর নাগর শব্দ বিষয়ে তার মন্তব্য। 17 তারিখে সেখানে রবীন্দ্রনাথ চলেছেন রসিক কথাটির মধ্যে নাগর শব্দের মতো একটা গভীর ভাব আছে। কিংবা খাবার টেবিল বিষয়ের দিকে রবীন্দ্রনাথ প্রথমেই বলে নেন জ্যোতিদাদার নদীর কথা।
ওই সময় 17, 18, 19 কেবলই তাদের কথোপকথন চলছিল। এই খাতায় সমাজ অথবা দর্শনের নানা প্রসঙ্গে যা ছিল এই খাতাটি প্রত্যাশিত হতো। এখানে একটা কথা আমি বলে দিতে চাই যে জ্যোতিরিন্দ্রনাথ প্রথম যখন রবীন্দ্রনাথ ইংল্যান্ডে চাকরিতে যান 18 বছর বয়সে, সেই সময় তিনি অশ্রুমুখী নাটকটি লিখেছেন। এই অশ্রুমুখী নাটকটির কথা রবীন্দ্রনাথকে জ্যোতিরিন্দ্রনাথ খুব বলতেন, এইভাবে অশ্রুমুখী নাটক। যখন বইটা প্রকাশিত হচ্ছে তখন রবীন্দ্রনাথ ইংল্যান্ডে, কারণ উৎসবের মধ্যে খুব সুন্দর একটা কথা, ভাই রবি তুমি অশ্রুমুখীকে দেখবার জন্য উৎসুক হয়ে আছো, এই রব আমার অশ্রুমুখীকে তোমার কাছে পাঠাই। ইংল্যান্ড প্রবাসে তাকে দেখে তোমার প্রবাস দুঃখ, এই প্রবাস দুঃখ শব্দটা জ্যোতিরিন্দ্রনাথ, আমরা তো কোথায় কোথায় মৌসিক লিখি, দেখুন কি অপরিহার কত সুন্দর ভাবে লিখেছে, তোমার প্রবাস দুঃখ যদি ক্ষণকালের জন্য ঘটে তাহলে আমরা